বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড জিহাদি ওসামা বিন লাদেনের কথা মনে আছে তো? 9/11-এ আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর থেকেই লাদেনকে গরু খোঁজার মতো খুঁজেছিল আমেরিকা সহ বিশ্বের তাবড়ো গোয়েন্দা সংস্থাগুলো। শেষ পর্যন্ত গোপন খবর পেয়ে পাকিস্তানের অ্যাবোটাবাদে একটা বাড়িতে সপরিবারে লাদেন লুকিয়ে রয়েছে খবর পেয়ে অভিযান চালায় আমেরিকান সেনা। নিকেশ করা হয় লাদেনকে। কিন্তু এই লাদেন গোয়েন্দাদের নজর এড়াতে বিভিন্ন সময় গোপন ডেরা থেকে বার্তা দিতেন। বেশিরভাগ সময় দুর্গম পাহাড়ের কোনো গুহা থেকে বার্তা দিতে দেখা যেত তাকে। এবার বাংলাদেশেও এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে একজন জিহাদি নেতাকে ভিডিও বার্তা দিতে দেখা গিয়েছে। তার শ্বাস পোশাক অনেকটাই জিহাদি নেতা লাদেনের মতো। সংগঠনের দুজন সদস্যকে যেভাবে নৃশংসভাবে জানে শেষ করার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি, এই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি বাংলাদেশেও তালিবানদের বারবারন্ত শুরু হয়ে গেল? অচিরেই কি প্রতিবেশী বাংলাদেশের দখল নিতে পারে তালিবানরা? যদিও নিজেদের জামাতের সদস্য বলে জানিয়েছেন ভিডিও বার্তা দেওয়া জিহাদি নেতা। শুনব ভাইরাল ভিডিও বার্তায় কি বলেছেন এই জিহাদি নেতা, শুনুন। সম্মানিত দেশবাসী, সাম্প্রতিক সময়ে সাতকানিয়ার সবুজ শ্যামল ভূমিতে আমাদের দুইজন বাইকে শহীদ নেজাম ও শহীদ আবু সালেককে পৈশাচিক কাদায় রাত আনুমানিক 7:30টার দিকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা আপনারা দেশবাসী ইতিমধ্যে অবগত হয়েছেন। তো সেই হত্যাকাণ্ডের বিষয়ে আওয়ামী দোসরের সাজানো পুলিশ লীগের আজকের সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে আমি কয়েকটি কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যেই জানেন যে দুইজনকে আজকে বিভিন্ন হলুদ মিডিয়া কর্তৃক ও সমমনা দলের কয়েকটি অ্যাক্টিভিস্টরা যেভাবে প্রপাগান্ডা চালাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে ডাকাতি মামলাকে, দুটি মামলাকে যেভাবে ডাকাতের রূপ দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে ও আমাদের জামাতের সংগঠনকে, জামাতের নামকে যারা যেভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে লাইভে আসলাম। আমি যদি প্রথমেই বলি সেই তথাকথিত ডাকাত কিংবা শহীদদের কথা যদি আমি আপনাদের সামনে বলি, সেটা হলো এই যে দেখেন যাদেরকে আজকে ডাকাত সাজানো হলো, ঘটনাটা সংগঠিত হলো রাত আনুমানিক 7:30টার দিকে। সম্মানিত দেশবাসী, সাধারণত বাংলাদেশে ডাকাতি সংগঠিত হয় রাত 2:30 থেকে রাত 3:30 কিংবা 4টার মধ্যে। অথচ ওই দিন হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল রাত আনুমানিক 7:30-8টার মধ্যে। তো এটা কিভাবে ডাকাতি হয় এবং যাকে 1 নম্বর আসামি সাজানো হচ্ছে আদৌ দেখেন তার পরনে ছিল লুঙ্গি, সাদা এক কালারের লুঙ্গি, যাকে 1 নম্বর ডাকাত সাজানো হচ্ছে। অথচ সাধারণত পেশাদার ডাকাতরা পরে থাকে হাফ প্যান্ট কিংবা 3/4 প্যান্ট। সুতরাং এটা যে সুপরিকল্পিত ছিল সেখানে কারো বুঝতে ব্যর্থ হওয়া উচিত নয়। তো যাই হোক, তার পরিপ্রেক্ষিতে আজকে যেভাবে এই যে আওয়ামী স্বৈরাচারের সাজানো পুলিশ লীগ লিখে দেওয়া স্ক্রিপ্টে যেভাবে আসলে তারা বক্তব্যটি দিয়েছে তা অত্যন্ত গর্হিত, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ন্যাক্কারজনক বলে আমি মনে করি। যেমন সংগঠিত হওয়ার 5 দিন পরেও যেখানে পুলিশের উচিত ছিল সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট, র্যাব, বিজিবি, সেনাবাহিনী কিংবা থানা প্রশাসন, যাদের উচিত ছিল ওই পেশাদারদেরকে অ্যারেস্ট করা, দুটি হত্যাকাণ্ড, অথচ দেখেন তাদের অ্যারেস্ট করা, সেখানে একটি আসামিকেও তারা আইনের আওতায় না এনে কিংবা গ্রেপ্তার না করে তারা উল্টো যারা শহীদ হলো কিংবা হলো সন্ধ্যা 7:30টার দিকে ডাকাতির নাম করে যাদেরকে হত্যা হলো বরং তাদেরকে ডাকাত সাজানো হচ্ছে। তো আমি মনে করি আজকে এই পুলিশ লীগের পুলিশের যে বক্তব্য তা কেবল ওই আওয়ামী বেশিরভাগ স্বৈরাচারের দোসরের দেওয়া কিংবা লেখা স্ক্রিপ্টের প্রতিচ্ছবি ফুটে উঠছে বলে দেশবাসী মনে করে। তাছাড়া আপনারা জানেন ওই মানিককে কিংবা মানিক চেয়ারম্যান সন্ত্রাসী, এই যে আওয়ামী পেশিবাদের দোসর, তার সাথে সাবেক এসপি নূর আলম মিনা সহ পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তার যোগাযোগ আছে বলে আমরা
মোটামুটি একটা অবগত হলাম। সুতরাং তাছাড়া এখানে জামাতের নামকে প্রশ্নবিদ্ধ করতে, জামাতের ভোট ব্যাংক কিংবা জামাতের ইমেজকে ক্ষুণ্ণ করতে এখানে বিভিন্ন মহলের ষড়যন্ত্র থাকতে পারে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তবে হ্যাঁ, এখানে আমাদের একটা গ্যাপ আছে, সেটা হলো পুলিশ একটু সময় নিছে, পুলিশ একটু অবজারভেশনে ছিল। কিভাবে সাধারণ জনতা কিংবা তৌহিদি জনতা কিংবা সচেতন সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র জনতা এই হত্যাকাণ্ডের বিষয়ে কিভাবে ভূমিকা রাখে, কিন্তু আমরা এই যে শহীদদের পাশে, শহীদদের রক্তের সাথে এক ধরনের বেইমানি করে তাদের পাশে আমরা দাঁড়াইনি, যার কারণে পুলিশ 5 দিন পরে দেখতেছে যে কি কেউ তাদের পক্ষে দাঁড়াচ্ছে না, কিংবা তাদের পর্যন্ত বরংসে আমাদের তথাকথিত কয়েকজন দায়িত্বশীল পর্যন্ত আমাদের বাইরের নিথর দেহ ওই মর্গে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ফেলে রেখেছে। এই সুযোগটা কেবল পুলিশ নিল, এবং পুলিশের এই বক্তব্য আমি এই স্বৈরাচার পেশিবাদ এবং ভারতের আধিপত্য শক্তিকে এই রাষ্ট্রে প্রমোট করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং সাতকানিয়ার যেসব সন্ত্রাসী আছে এখন যারা পলাতক অবস্থায় ছিল, যারা অপরাধী, তারা বরং এখন এলাকায় মুভ করতেছে, এলাকায় বাড়িঘরে এসে আবার একটা ত্রাস সৃষ্টি করে বিভিন্ন জনকে করার পরিকল্পনা গ্রহণ করছে। এরকম বিশ্বস্ত রিপোর্ট আমাদের কাছে আছে। সম্মানিত দেশ, বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড জিহাদি ওসামা বিন লাদেন, তার কথা নিশ্চয়ই মনে আছে তো। 9/11-এ আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর থেকেই লাদেনকে রীতিমতো গরু খোঁজার মতো খুঁজেছিল আমেরিকা সহ বিশ্বের তাবড় গোয়েন্দা সংস্থাগুলো। শেষ পর্যন্ত গোপনে খবর পেয়ে পাকিস্তানের অ্যাবোটাবাদে একটা বাড়িতে সপরিবারে লাদেন লুকিয়ে রয়েছে খবর পেয়ে অভিযান চালালো আমেরিকান সেনা। নিকেশ করা হয়েছিল লাদেনকে। নিশ্চয়ই আপনাদের সেই ঘটনার কথা মনে আছে। কিন্তু এই লাদেন গোয়েন্দাদের নজর এড়াতে বিভিন্ন সময় গোপন ডেরা থেকে বার্তা দিতেন। বেশিরভাগ সময় দেখা যেত দুর্গম পাহাড়ের কোনো গুহা থেকে বার্তা দিচ্ছেন। বাংলাদেশেও এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে একজন জিহাদি নেতাকে ভিডিও বার্তা দিতে দেখা গিয়েছে। তার সাজ পোশাক অনেকটাই জিহাদি নেতা লাদেনের মতো। সংগঠনের 2 জন সদস্যকে যেভাবে নৃশংসভাবে জানে শেষ করার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি, এই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি বাংলাদেশেও তালিবানদের বারবারন্ত শুরু হয়ে গেল? অচিরেই কি প্রতিবেশী বাংলাদেশের দখল নিতে পারে তালিবানরা? যদিও নিজেদের জামাতের সদস্য বলে জানিয়েছেন ভিডিও বার্তা দেওয়া জিহাদি নেতা। তার সেই বক্তব্য এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা।